শাস্তি দেওয়া উচিত ছিল, তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে, মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল। কেন হয়নি সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে ইউনূস সরকার আসলে এদেরই সরকার। সেই জন্য আমি বারবার ইউনূস সরকারকে বলি কোমর ভাঙা তথাকথিত সরকার। আজকের যুগান্তর পত্রিকা 22শে মের যুগান্তর পত্রিকার একটা হেডলাইন, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। কে বলছেন? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার কি কথা বলার অধিকার আছে? যারা আমার এই অনুষ্ঠান দেখছেন, যাদের রাষ্ট্রবিজ্ঞান এবং সম্পর্কে কিছু জ্ঞান আছে এবং কিছু সাধারণ জ্ঞান আছে, তারা ছাড়া বাদ বাকিরা তো জেনারেল মানেই ওরে বাবারে বাবা জেনারেল। তো চেকভের একটা গল্প ছিল রাশিয়ার জেনারেলস ডগ। সে চেকভের গল্পে প্রাগ বিপ্লবী রাশিয়াতে জেনারেলদের কি ক্ষমতা ছিল, কতটা প্রভাবশালী ছিল, সেটা চেকভের একটা গল্পে উঠে এসেছিল, জেনারেলের কুকুর। গল্পটা পড়বেন। তো সাধারণ জনগণ এবং অনেক শিক্ষিত জনগণ, যারা শিক্ষিত বাংলাদেশি, যারা রাষ্ট্রবিজ্ঞান পড়েননি, ইতিহাস পড়েননি, সমাজবিজ্ঞান পড়েননি, এবং যাদের কমন সেন্স গড়ে উঠেছে ওই নাম্বার এবং ফিগার এবং কম্পিউটারের ভেতরে, এর বাইরে তারা চিন্তা করার অবকাশ পাননি, তারা হয়তো আমার এই বক্তব্যে নারাজ হবেন যে ডক্টর হাশমি কি বলছে, জেনারেল, ওরে বাপরে বাপ, জেনারেলকে ইউনূস সাহেব গ্রেপ্তার করবে? জেনারেল, এই জেনারেল যে আসলে ওই জেনারেল যে একজন কর্মচারী, আমাদের বেতনভুক্ত কর্মচারী, এই জেনারেল ওয়াকারুজ্জামান যে কিনা খুনি, স্বৈরাচারী এবং যাকে এক কথা বলা যায় মালাউন, মানে যে ধিক্কৃত, যে বহিষ্কৃত মানব সমাজ থেকে, সভ্য সমাজ থেকে, সে মালাউন হাসিনা দ্বারা নিয়োজিত একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেল, একজন ভারতপন্থী আওয়ামীপন্থী জেনারেলের জামাতা এবং শেখ পরিবার এবং আওয়ামী ঘরানার একজন লোক। এরা নিগৃহীত, এরা নিকৃষ্ট মাল। এই নিকৃষ্ট মালের একটা এখনো সেনাবাহিনীর প্রধান হয়ে বসে আছে এবং এর সাঙ্গপাঙ্গ কিন্তু সেনাবাহিনীতে, নৌবাহিনী, বিমান বাহিনীতে এখনো অনেকগুলো আছে। সবগুলোকে গ্রেপ্তার করা উচিত ছিল। মেজর ডালিম বলেছিলেন, মনে আছে, এই সবগুলোকে কোমরে দড়ি দিয়া বান্দা ঝুলামু। তো ওই মেজর ডালিমের সঙ্গে আমি সম্পূর্ণ একমত, এগুলোর কোমরে নারিকেলের দড়ি দিয়ে, কিন্তু তারা ইউনিফর্ম পরে শুধু ক্ষমতা দাপট দেখাচ্ছে। এই জেনারেল বলেছে যে ডক্টর ইউনূসকে বুকে পাথর চাপা দিয়ে আমরা প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকার করেছি, কিন্তু দিল্লি বলে দিয়েছে, হাসিনা বলে দিয়েছে আপাতত স্বীকার করে নাও। আসিফ নজরুলকে আপাতত প্রধান উপদেষ্টা বানানো যাচ্ছে না, এখন আপাতত জেনারেল ডক্টর ইউনূসকে মেনে নাও। কিন্তু ডক্টর ইউনূস যে এতটা অথর্ব হবেন, এতটা ভীরু কাপুরুষ হবেন আমার জানা ছিল না। তার তো, যেটা বহুবার বলেছি, এটা ক্লিশে হয়ে গেছে, বলতে বলতে এটা পচে গেছে, যে চুপ্পু ওয়াকার এবং আসিফ নজরুলকে বহু আগে জেলে দেওয়া উচিত ছিল এবং তার প্রেসিডেন্ট হওয়া উচিত ছিল। কিন্তু আমেরিকান ঘরানার ডক্টর ইউনূস আর দিল্লি ঘরানার ওয়াকারুজ্জামান, এদের ভেতরে যে ঘনিষ্ঠতা, সেটা সবচেয়ে দুর্ভাগ্যের ব্যাপার। এবং সেটা এখন আমাদের নাকের ডগার উপর দিয়ে প্রধান উপদেষ্টাকে বৃদ্ধাঙ্গুষ্ঠী দেখিয়ে জেনারেল ওয়াকার এখন সদর্পে কথাবার্তা বলছেন। তিনি কি বলছেন? আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে তিনি এ কথা বলেন। মানে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর অনেক টপ ব্রাস
বড় বড় অফিসাররা ছিলেন, তাদের সামনে তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে হবে, ডিসেম্বরের ভিতরেই। আরে তুমি কে হে? ইউনিফর্ম পরে বসে আছো, তুমি বলছো নির্বাচন কবে হওয়া উচিত না উচিত? তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে প্রাইভেটলি ঘরের ভেতরে তুমি বলতে পারো, প্রকাশ্যে জনগণের সামনে খবরের কাগজে যেটা প্রচারিত হয় সেটা বলার অধিকার তোমার কিন্তু নাই। ডক্টর ইউনূস যদি গার্ডস থাকতো, সাহস থাকতো, তাহলে তোমার গর্দনটা ধরে তোমাকে জেলে ঢুকিয়ে দিত। সেটা হচ্ছে না বলেই আমার এই কথা বলার প্রয়োজন পড়ল। জেনারেল ওয়াকারুজ্জামান জানান নির্বাচনের বিষয়ে তার অবস্থান আগের মতোই। ওরে বাবা রে বাবা, আগে যেটা বলেছিলাম আমি সেই মহা বাণী আমি আবার দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে আবার বলছি। ইউনিফর্মধারী ব্যক্তি বলছে দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। মানে ইউনূস সরকার কি করবে না করবে সেটা নির্ধারণ করে দিচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান। তার মানে এক ধরনের সাবঅর্ডিনেশন। ইউনূস সাহেবের এটা পরোক্ষভাবে সমালোচনা। অফিসার্স অ্যাড্রেসে ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চুয়ালি যুক্ত হন। অনুষ্ঠানে নির্বাচন ছাড়াও করিডোর, আরাকান করিডোর, চট্টগ্রাম বন্দর সংস্কার এবং সংস্কার সহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে উঠে আসে। এর একটা বিষয়ও তোমাদের আলোচনা করার অধিকার নাই। দেশে মার্শাল্য চলছে না, তোমার মস্তিষ্ক বিকৃত ঘটেছে, তোমাকে মেন্টাল অ্যাসাইলামে নেওয়া উচিত অথবা জেলখানায় নেওয়া উচিত। সেখানে উপস্থিত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এ তথ্যগুলো জানা গেছে। মানে ওটা ইন ক্যামেরা গোপন মিটিং ছিল। গোপন কিন্তু গোপন থাকে না বাংলাদেশে। সেনাপ্রধান মিয়ানমারের রাখাইন রাজ্যে মানবিক করিডোর সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, রাখাইন রাজ্যে মানবিক করিডোর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকার থেকেই আসতে হবে এবং নির্বাচিত সরকার থেকে এবং তা বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। তার মানে ইউনূস সাহেব যেটা করেছেন সেটা অবৈধ প্রক্রিয়া। অবৈধ হলেও সেটা আমরা বলতে পারি, তুমি বলতে পারো না, কোন পুলিশ অফিসার বলতে পারে না, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর কোন অফিসার, কোন সৈনিক এ কথা বলতে পারে না। হাসিনা আদেশে যখন তোমার সৈন্যরা নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করলো, তখন তোমার এই নীতিবোধ কোথায় গিয়েছিল? যা বলছে যাই করা হোক না কেন পলিটিক্যাল কনসেনসাসের মাধ্যমে সেটা হতে হবে। মব ভায়োলেন্স বা উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ বিশৃঙ্খলা বা আক্রমণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সেনাবাহিনী এখন আরো কঠোর অবস্থানে যাচ্ছে। আর তুমি যাবার কে হে? তোমাকে ডক্টর ইউনূস যদি বলেন সেনাবাহিনী এখানে মোতায়েন করা হবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, তখনই কেবল তুমি তোমার সাবঅর্ডিনেটদের বলবে কোথায় ইউনূস সাহেব ফোর্স পাঠাতে বলেছেন। বিশৃঙ্খলা হোক না হোক তোমার কিছু বলার অধিকার নাই। সংঘবদ্ধ জনতার নামে বিশৃঙ্খলা বা সহিষ্ণুতা আর সহ্য করা হবে না। আশাল্য করবে? তোমার কথায় তো আমি এরশাদের সুর খুঁজে পাচ্ছি। 82 সালের মার্চের 24 তারিখে এরশাদ ক্ষমতা নেওয়ার আগে তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে এইভাবে নানা প্রশ্ন করে নাজেহাল করত এবং দেশ রসাতলে গেল এই বলে সে ক্ষমতা দখল করেছে। তোমার ভিতরে কিন্তু আমি জেনারেল এরশাদের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। চট্টগ্রাম বন্দরের নিউ মরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেয়া নিয়ে সাম্প্রতিক আলোচনা বিতর্কের বিষয়েও কথা বলেছেন সেনাপ্রধান। এ সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে স্থানীয় মানুষ ও রাজনৈতিক নেতাদের মতামত প্রয়োজন হবে। তুমি তো রাজনৈতিক নেতা না, তুমি তো সামরিক কর্মচারী, তুমি কেন কথা বলছো? রাজনৈতিক সরকারের মাধ্যমে এদেশে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত। এটা তোমার অনধিকার চর্চা। স্পর্ধা দিতে দিতে মাথায় উঠে গেছে। ছোট লোকদের আশকারা দিলে প্রথমে কাছে এসে বসে, তারপরে একেবারে ধারে কাছে এসে বসে, তারপরে সরিয়ে দিয়ে সে নিজে জায়গাটা দখল করে নেয়। বসতে দিলে শুতে চায়, বসতে দিয়েছেন, তুমি এখন শুতে চাইছো, সেটা হবে না। তার তোমাকে আমরা সেটা করতে দেব না।
সেনাবাহিনী প্রধান অফিসার্স অ্যাড্রেসে বর্তমান সরকারের সংস্কার কার্যক্রম নিয়েও খোলামেলা আলাপ করেন। আরে তুমি কথা বলবা দেশের প্রতিরক্ষার বিষয়ে নিয়ে, যে মিয়ানমার আমাদের থ্রেট না ভারত আমাদের থ্রেট, কিভাবে আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা যায়, কেবলমাত্র সেই কথাই তোমার মুখ দিয়ে বেরোতে পারে, সেটাও ডক্টর ইউনূসের পরামর্শক্রমে, কেননা তিনি এখনো দেশের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার। তোমাকে গ্রিন সিগন্যাল দিলে তুমি এই কথাগুলো বলতে পারো। সব ঘোড়া ডিঙ্গিয়ে ঘাস খাচ্ছ। তিনি বলেন সংস্কার নিয়ে সেনাবাহিনীর পরামর্শ সরকার আমলে নেয়নি। অন্তর্বর্তী সরকার দায়িত্বে নেওয়ার পর 10 মাস পেরিয়ে গেলেও তেমন কোনো উল্লেখযোগ্য সংস্কার দেখা যায়নি বলে মন্তব্য করেন তিনি। এই কথাও তোমাকে ঘাড় ধরে জেলখানায় ঢোকানোর জন্য যথেষ্ট। দেশের যে আইন, সেই আইন অনুযায়ী সেনাপ্রধান তার বক্তব্যে উল্লেখ করেন বাংলাদেশ সেনাবাহিনী কখনোই এমন কোনো কার্যকলাপে যুক্ত হবে না যা জাতীয় সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই যে তোমার সেনাবাহিনীর সৈনিকেরা, অফিসারেরা, লেফটেন্যান্ট কর্নেল লেভেলের অফিসার AK-47 ধরে মানুষ হত্যা করলো, এগুলো কি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য খুব উপযোগী কাজ ছিল? ক্ষতিকর নয় কি? হেলিকপ্টার দিয়ে গুলি করে মানুষ মারা, এগুলো কি ক্ষতিকর নয়? তখন তুমি কোথায় ছিলে? তোমার বিবেক কোথায় ছিল অগাস্টের 3 তারিখ পর্যন্ত? 3 তারিখে যখন নিচের অফিসাররা তোমাকে ঠেলা দিল যে খবরদার, এখন যদি আর হুকুম দাও মানুষ মারার, তোমাকে আমরা গায়েব করে দেব, তখন তুমি ভয়ে পেয়ে বলে দিলা যে না, আর গুলি করা হবে না, এবং মিথ্যা কথা বললা যে মাত্র 5 জন লোক আহত হয়েছে, সেনাবাহিনী গুলি করে কাউকে হত্যা করেনি। তোমাদের স্নাইপার ছিল, মনে নাই? ছাদের উপর থেকে গুলি করে মানুষ মেরেছ। পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী সমন্বিতভাবে, র্যাব, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি একসঙ্গে এবং ছাত্রলীগ মিলে, ভুলে গেছো? এছাড়া সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ফিরে যাওয়া উচিত বলে মনে করেন তিনি, মানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের পরও সেনাবাহিনীকে কয়েক মাস বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে হতে পারে বলেও মত দেন তিনি। নিশ্চয়ই তোমাদের যদি বলা হয় নির্বাচনের পরেও প্রশাসনকে সহায়তা করা, আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, সেটা তোমাদের দায়িত্ব, কর্তব্য। এটা কোনো অনুগ্রহ করে তোমরা করবে না, এবং সে সিদ্ধান্ত সেনাবাহিনী নেবে না, সে সিদ্ধান্ত নেবে হোম মিনিস্ট্রি এবং দেশের ডিফেন্স মিনিস্টার এবং দেশের প্রধান উপদেষ্টা। তুমি কে? পরিবর্তিত পরিস্থিতিতে দায়িত্ব পালনের জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করছি, সহযোগিতা করে যাব। এদিকে অপর একটি সূত্র জানায় অফিসার্স অ্যাড্রেসে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সেনাপ্রধান আরো কিছু বিষয় উল্লেখ করেন। সেনাপ্রধান বলেন এখন সময় এসেছে রাজনৈতিক সরকারের দেশ পরিচালনা করার। তুমি বলার কে? তোমার বলার অধিকার নেই। সব রাজনৈতিক সমস্যা রাজনৈতিক সরকারের দ্বারা সমাধান করতে হবে, এটা তো পলিটিক্যাল সায়েন্সের কথা, এটা একাডেমিক কথা। তুমি এখানে বক্তৃতা দিচ্ছ কেন? তিনি প্রধান উপদেষ্টা ও অন্য উপদেষ্টার কার্যক্রমের প্রশংসা করেন, আমরা প্রশংসাও করছো, কিন্তু তারা সরকারের পরিচালনা বিষয়ে অনভিজ্ঞ বলে দেশ পরিচালনায় রাজনৈতিক সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেন। এটা তো বিএনপি নেতা বা বিরোধী দলের নেতারা বলতে পারে। তুমি বলার কি? যে সরকারের অভিজ্ঞতা নেই, তারপরে তুমি তাকে সমর্থন করছো, আবার পরামর্শ দিচ্ছ। এত 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 আস্ফালন করছো কেন? বন্দুক আছে বলে? বন্দুক নিয়ে তো ভারতীয়দের সঙ্গে যুদ্ধ করতে পারো নাই। ভারতীয়রা প্লেন ভর্তি করে যখন মানুষ পাড়ার লোক নিয়ে এসেছিল, তখন তুমি কোথায় ছিলা? তুমি তো ওদের সঙ্গেই লাফাইছো, মানুষ মারছো। এটা এখন অস্বীকার করো। ভয় পেয়েছো, তুমি কিন্তু ভয় পেয়েছো, ভয় পেয়ে মিথ্যা কথা বলছো। তুমি 600 লোককে আশ্রয় দিয়েছো আওয়ামী লীগের, তাদেরকে বিদেশে পাঠিয়ে দিছো, তুমি অন্যায় করেছো। সেনাপ্রধান আরো বলেন হঠাৎ করে কিছু ব্যক্তি বিদেশ থেকে আসবে এবং এদেশের বিভিন্ন স্পর্শকাতর বিষয়ে জানার ও নিজ মতানুযায়ী প্রভাবিত করার চেষ্টা করবে। তারা কারা? বিদেশ থেকে আসবে? তুমি কি পয়গম্বর হয়ে গেলে নাকি? ভবিষ্যৎবাণী করছো? কাজ হয়ে গেলে সংক্ষিপ্ত সফর শেষ করে ফিরে যাবে, এমনটা হতে পারে না। বক্তব্যের এক পর্যায়ে ওয়াকারুজ্জামান সবাইকে প্রশ্ন করেন, বাপরে বাপ, কেউ কি আমার দায়িত্ব গ্রহণ করতে ইচ্ছুক?
তাহলে দয়া করে গ্রহণ করো। এটাও তুমি বলতে পারো না। তোমার পরে সরকার কাকে সেনাবাহিনীর প্রধান নিয়োজিত করবে সেটা সরকারের ব্যাপার, ডিফেন্স মিনিস্ট্রি বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিসিশন। তুমি কে? তুমি কি রাজতন্ত্র নাকি, রাজা নাকি, যে আমি চলে গেলাম আমার পরে অমুক অমুক মিয়া বা অমুক আলী বা অমুক হোসেন প্রধান সেনাপতি হবে? এটা কি ধরনের কথা? হ্যাঁ, আমার পরে যে হতে চাও তাকে এখনই দিয়ে দিতে চাচ্ছ তুমি? এতই ছেলের হাতের মোয়া আর্মির চিফ। হ্যাঁ, পরে তিনি বলেন আমাদের 1-11 মতো অভিজ্ঞতা ভালো নয়। আরে ঠাকুর ঘরে গেলে আমি কলা খাই না। হ্যাঁ, তোমাদের পরিকল্পনাতে 1-11 অথবা 24-3-1982 এরশাদ যেটা করেছিল। তিনি বলেন আমার কোনো রাজনৈতিক ইচ্ছা ও উচ্চাভিলাষ নাই। না থাকারই তো কথা, সেটা বলতে হবে কেন? এখনো প্রমোশনের ক্ষেত্রে অনেক রাজনৈতিক চাপ আসছে। তার মানে তুমি ইউনূস সরকারকে বলছো তারা যোগ্য লোকদের প্রমোশন দিচ্ছেন না, চাপ দিচ্ছেন। বর্তমান প্রশাসন অজান্তেই বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি প্রক্সি যুদ্ধ হিসাবে একটি যুদ্ধক্ষেত্রের ময়দানের দিকে ধাবিত করছে। এগুলো দেশদ্রোহিতামূলক কথা। এ ধরনের কোনো কিছু হলে রাজনৈতিক নেতৃবৃন্দ দেখবে, ছাত্র জনতা দেখবে, বুদ্ধিজীবী দেখবে, সেনাবাহিনী হুকুম পালন করবে। জি স্যার বলে তোমরা মোবিলাইজ করবে। তোমাদের যদি বলা হয় উত্তর দিকে যাও, উত্তর দিকে যাবে। দক্ষিণ দিকে যেতে বললে দক্ষিণ দিকে যাবে। তোমরা আগ বাড়িয়ে গুলি করতে পারবে না, তোমরা যুদ্ধ করতে পারবে না। সবশেষে অফিসার্স অ্যাড্রেস ওয়াকারুজ্জামান বলেন আমাদের মনে রাখতে হবে আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র। তাই নাকি? জানো তোমরা যে আরামায়েশে থাকো, আমাদের দেশের সাধারণ জনগণ দরিদ্র। তাদের ঘাম রক্তের অর্থে আমাদের সবার বেতন হয়, সংসার চলে। তোমরা তো মনে করো তোমরা দেশের রাজা। এই কথাটা বললা কেন? তাদের স্বার্থ বিরোধী কোনো কাজই যেন না ঘটে সে বিষয়ে আমাদের সবাইকে অটল থাকতে হবে। তুমি একটু হালকা বাহবা পাওয়ার জন্য যে কথা তুমি মিন করো না সেটা বলছো। সাধারণ জনগণের সঙ্গে কি তোমরা যেখানে যে আলিশান ব্যবসা বাণিজ্য তোমরা করছো, ব্যাংক চালাও, কলেজ চালাও, ইউনিভার্সিটি চালাও, কত কিছু চালাও, কত ফ্যাক্টরি, কত কিছু ব্যবসা বাণিজ্য তোমাদের হাতে। সরকারের প্রাইম ল্যান্ড দখল করে করে তোমরা সুপার মানে লাক্সারি ডিলাক্স অ্যাপার্টমেন্ট বানাচ্ছ। এগুলো কি যারা বানায়, যারা থাকে তারা জনগণের দরিদ্র, ঘাম রক্তের অর্থে আমাদের দেশ গড়েছে? এ সমস্ত কথা মানায় না। এগুলো ছ্যাবলামি, এগুলো ফাজলামি, এগুলো সস্তা রাজনৈতিক বক্তব্য যেগুলো ঢাকা ইউনিভার্সিটির মধুর ক্যান্টিনে ছাত্র নেতারা দেয়। তোমার মুখে এটা মানায় না। সুতরাং তুমি যেটা বলেছো এটা রাষ্ট্রদ্রোহিতা। তবে ইউনূস সরকার কেন তোমাদের মতো জেনারেলদের এখনো গ্রেপ্তার করছেন না সেটা আমার বোধগম্য হচ্ছে না। ইউনূস সরকারের সবকিছু তো উল্টো দিকে চলছে। ঢাকা হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট রায় দিয়েছে যে দক্ষিণ ঢাকার মেয়র পদে যাকে নির্বাচিত করা উচিত ইশরাক, এবং তার নামে গেজেট প্রচারিত হয়েছে, সেটা ইউনূস সরকারের কোনো একজন বা একাধিক উপদেষ্টারা আটকিয়ে রেখেছে। সুতরাং আইনের শাসন বাংলাদেশে নেই। হাইকোর্টের আদেশও সরকার অমান্য করছে। এগুলো আমরা জানি। তাই বলে আমি বলতে পারি, সাধারণ সিভিলিয়ানরা বলতে পারে, বিএনপি নেতারা বলতে পারে, কিন্তু তোমার বলার অধিকার নেই। দুর্ভাগ্যবশত যতক্ষণ ইউনিফর্ম পরে আছো ততক্ষণ বলা যাবে না। সুতরাং ইউনূস সরকারের ব্যর্থতা তো আমরা আলোচনা করছি। করিডোর নিয়ে যে কথা তারা বলছে, আলোচনা করছে, সেটা নিয়ে আমি কালকে অনুষ্ঠান করব, আগেও বলেছি। কিন্তু সেটা কোন সেনাবাহিনীর প্রধান, সেনাবাহিনীর কোন জেনারেল, নৌবাহিনী, বিমান বাহিনীর কোন জেনারেল, কোন পুলিশের অফিসার, আইজি বা ডিআইজি বলার অধিকার নাই। অনধিকার চর্চার জন্য তোমার চাকরি যাওয়া উচিত। এবং ডক্টর ইউনূসকে আমি সনির্বন্ধ অনুরোধ করছি আপনি এই লোকটাকে গ্রেপ্তার করেন। এ কিন্তু সুই হয়ে ঢুকেছে, ফাল হয়ে বেরোবে। এটা যেন না ঘটে সেটার জন্য আমি জনগণকে হুঁশিয়ার করছি, আপনারা সচেতন থাকবেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব ব্যর্থ করার জন্য এই লোকগুলো কিন্তু ঘুরঘুর করছে হাসিনা এবং মোদিজির সমর্থনে। ওয়াকারুজ্জামান তাদের মধ্যে একজন।
হাসিনার আশীর্বাদ পুষ্ট। কিন্তু এ যদি হাসিনা বিরোধী হতো, হাসিনা তাকে কোনোদিনও জেনারেলও বানাতো না, সেনাবাহিনীর